মন্ত্রিসভায় বড় চমকের ইঙ্গিত ওবায়দুল কাদেরের। ঐক্যফ্রন্ট নেতাদের সংসদে যোগ দেওয়ার আহ্বান, শপথ না নেওয়ায় নেতিবাচক রাজনীতির প্রকাশ, অভিমত বিশ্লেষকদের। মার্কিন রাষ্ট্রদূতের সাথে মির্জা ফখরুলের বৈঠক, জানালেন নির্বাচনে নানা অনিয়মের তথ্য, নির্বাচনী সহিংসতার ঘটনায় জাতিসংঘের উদ্বেগ। মন্ত্রিসভায় ৯ জাতীয় পার্টি বিরোধী দলেই থাকবে ঘোষণা এরশাদের। দলটির সুবিধাবাদী অবস্থান গণতন্ত্রের জন্য ক্ষতিকর, অভিমত বিশ্লেষকদের। সুবর্ণচরে ভোটের রাতে গণধর্ষণে জড়িত আরও 2 জন গ্রেফতার, এদের একজনকে মূল পরিকল্পনাকারী বলছে পুলিশ। আমরা শিরোনামগুলো শুনলাম, এবার আলোচনায় যাব। আরিফা রহমান রুমা, শুরুতেই আপনার কাছে। আমরা দেখছি যে আমাদের 4টি শিরোনামের মধ্যে দুটোই আছে অভিমত বিশ্লেষকদের কিছু কথা, আপনারাও বিশ্লেষণ করবেন, আপনাদের বিশ্লেষণ শুনবো। শিরোনাম ধরে এগোতে চাই আজকে। মন্ত্রিসভায় বড় চমকের ইঙ্গিত ওবায়দুল কাদেরের। ঐক্যফ্রন্ট নেতাদের সংসদে যোগ দেওয়ার আহ্বান, শপথ না নেওয়া নেতিবাচক রাজনীতির প্রকাশ, অভিমত বিশ্লেষকদের। মন্ত্রী পরিষদের চমকের প্রসঙ্গে আমি একটি দৈনিক আছে আমার কাছে, যেটি আজ সকালে পাঠকদের হাতে যাবে। তার শিরোনাম হচ্ছে এমন: সবাইকে সন্তুষ্ট রেখে শেখ হাসিনার মন্ত্রিসভা আসছে, পুরাতন সব জেলা মন্ত্রী পাবে, তৃণমূল নেতারাও স্থান পাবেন, পেশাজীবীরাও থাকছেন আওয়ামী বিরোধী এলাকা বিশেষ মূল্যায়নে। এটা হচ্ছে স্পেকুলেশনের আওতা থেকেও হতে পারে, বা তথ্য নির্ভর কতটা হবে আপনার আলোচনা থেকে শুনতে চাই। আসলে এটা তো একদম যতদিন প্রকাশ না হবে ততক্ষণ আসলে এটা তো আমরা জানি যে মাননীয় প্রধানমন্ত্রীর এখতিয়ার, এটা আসলে আনুমানিক। তারপরে আমরা আশা করছি যে চমক আসবে, যেমন ধরেন আমরা যতটুকু মনে হচ্ছে যে নতুন নেতৃত্ব হয়তো আমরা আগে দেখিনি মন্ত্রিসভায় এরকম কেউ আসবেন একদম, কারণ তরুণদের যেহেতু সর্বক্ষেত্রে ভীষণভাবে প্রাধান্য দিয়েছেন। দেখেছি এই সরকার তার যখন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি করেছে, সেখানেও দেখেন যে খুব নতুনদের খুব ইম্পর্টেন্ট জায়গায় কিন্তু আমরা দেখেছি তাদের অনেকে আবার কেউ কেউ নির্বাচিত হয়ে এসেছেন। সেরকম থাকলে ভালোই লাগবে, কারণ কম বয়সের একটা তারুণ্যের তৈরি করার ব্যাপার থাকে, সেটাও আছে, এক শক্তির ব্যাপার থাকে। তো পুরনোদের কাছ থেকে, অভিজ্ঞতা থেকে তারা শিখবেন এবং ভালো করে চালাবেন। এছাড়া পুরনোদের যারা অভিজ্ঞ নিশ্চয়ই তারাও থাকবেন। উপমন্ত্রী থাকতে পারেন, কারণ কাজ শেখার জন্য, যে কাজ শিখে পরবর্তীতে হয়তো তাকে। এবং আর একটা ব্যাপার খুব ইম্পর্টেন্ট বলেছেন, সেটা হচ্ছে এটা তো দলীয় বিবেচনায় বা নিজের মানে দলকে সুসংহত করবার জন্য, অথবা এটাও বলতে পারেন যে যেখানে আওয়ামী লীগের অবস্থা দুর্বল, তো সেখানে হয়তো সাংগঠনিকভাবে দুর্বল হলে যেটা হয়, বা হয়তো আগে এমপি ছিলেন না, আগে মন্ত্রী ছিলেন না, ওরকম ভাবে হয়তো ভেবেছে যে সেখানে হয়তো আপনার অবকাঠামো দিক দিয়ে বা সার্বিক উন্নয়নের দিক দিয়ে একটু পিছিয়ে আছে। আওয়ামী বিরোধী এলাকা, এবারে নির্বাচনের যে ফলাফল যে ভূমিধস বিজয়, তাতে আওয়ামী বিরোধী এলাকা বলতে কিছু নাই, এলাকা বলতে কি কিছু আছে? তারপর কিছু জায়গা থাকে যেখানে আসলে দীর্ঘদিনের পর্যবেক্ষণ যদি দেখেন যে হয়তো এর আগে ওই এলাকাতে আওয়ামী লীগের তেমন গুরুত্বপূর্ণ কেউ ছিলেন না, যার ফলে হয়েছে কি যে উন্নয়নের সারা বাংলাদেশে একটা সার্বিক উন্নয়ন, সেখান থেকে হয়তো কিছুটা পিছিয়ে আছে। তো সেই সব জায়গায় যদি একজন মন্ত্রী দেন, তাহলে তো এটা আমরা যারা মানে অন্য জায়গার তাদের খারাপ লাগবে না, যে না, সমস্ত বাংলাদেশ সমভাবে উন্নয়নের আওতায় আসবে, সুষম উন্নয়নের আওতায় আসবে। আপনাকে ধন্যবাদ। শরীফুজ্জামান শরীফ, আপনি কিভাবে দেখেন এই যে শিরোনামটি নিয়ে আমরা আলোচনা শুরু করলাম আজকে, আপনার মন্তব্য? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ। মন্ত্রিসভায় চমক আসছে, তাই তো? জি। তো নির্বাচনটাই একটি চমক ছিল, সেটি এখন বিশ্লেষণ করার সময় না বা সুযোগও নেই। আমি জানি না এটি কিভাবে মন্ত্রিসভা গঠিত হবে, এবং একদিকে বলা হচ্ছে যে পুরো বিষয়টি নির্ভর করছে প্রধানমন্ত্রীর উপরে। নিশ্চয়ই এটি তো তার এখতিয়ার। আবার তারা যে সম্ভাবনার কথা বলছেন, নতুন পুরনো, এটি সবসময় হয়ে থাকে। এর মধ্যে নতুনত্ব চমকের আমি কিছুই দেখি না। অনুপাত হয়তো কম বেশি হতে পারে। আবার আমরা কি প্রত্যাশার কথা বলতে পারি কিনা? আপনার প্রত্যাশা, যেমন তিনি বললেন তার প্রত্যাশার কথা, এই জায়গাগুলোতে নজর দিলে। আমার আসলে প্রত্যাশার জায়গা বলে কিছু নেই, কারণ হচ্ছে নির্বাচন নিয়ে আমাদের দল, আমি প্রার্থী ছিলাম আপনি জানেন, আমাদের দল, আমাদের জোটের পক্ষ থেকে একটি সুনির্দিষ্ট দাবি তোলা হয়েছে, নির্বাচন নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। সুতরাং এই জায়গাটিতে আমি কোনো প্রত্যাশা আমি করতে চাই না। তবে আমার যেটুকু মনে হয়, সরকারকে কিন্তু কেন, আমি একটু আপনাকে থামাই এই জায়গায়, প্রত্যাশা কেন আপনার থাকবে না? আপনি নির্বাচন করেছেন, ফলাফল যাই হোক না কেন,
একজন বিজয়ী হবেন, আরেকজন বা আরো অনেকেই পরাজিত হবেন, কিন্তু গণতন্ত্র তো তখনই এগোবে যখন বিজয়ী এবং বিজিত সবাই যখন হাত ধরাধরি করে রাজনীতির মাঠে কাজ করে যাবেন। আপনার প্রত্যাশা তো নিশ্চয় থাকা উচিত না? এই যে প্রশ্নটি আপনি করেছেন, আমাদের জোটের পক্ষ থেকে আমরা এই নির্বাচনটাকেই আমরা প্রশ্নবিদ্ধ নির্বাচন বলেছি এবং এই নির্বাচনকে বাতিল করে আমরা পুনর্নির্বাচন দাবি করেছি। সুতরাং এই জায়গাটিতে তাদের কাছে প্রত্যাশার জায়গাটি আমার ওইভাবে করার সুযোগটি নেই, যেহেতু নির্বাচনটি নিয়েই আমরা প্রশ্ন তুলেছি। আমি এই জায়গাটিতে বলতে পারি যে মানুষের একটি বিরাট অংশের মানুষ অথবা তাদের নেতা কর্মীদের প্রত্যাশার জায়গাটি থাকতে পারে, অথবা তাদের সমর্থকদের একটি প্রত্যাশার জায়গা অবশ্যই হয়তো আছে। আমরা নতুন পুরনো সংমিশ্রণের কথা বিভিন্ন সময় বলেছি এবং সেটি করতে গিয়ে আমরা কিন্তু মূল ব্যাপারটা হলো যে আপনার যে টিমটি আপনি গড়ে তুলবেন সেই টিমের জবাবদিহিতার বিষয়টি সব থেকে গুরুত্বপূর্ণ। আপনার খেয়াল আছে যে এর আগে যে ক্যাবিনেটটি ছিল, এখন পর্যন্ত যে ক্যাবিনেটটি আছে, সেখানে নতুন পুরনো এটি কিন্তু ছিল এবং দেখা গেছে যে তরুণ সদস্য হিসেবে যারা এসেছিলেন তাদের কেউ কেউ এমন কতগুলো কাজ করেছেন, যেমন আমি উদাহরণ হিসেবে বলতে পারি জনাব আরিফ খান জয়। এটি স্পষ্ট পত্রপত্রিকায় যেহেতু এসেছে সেই কারণে আমি নামটি বললাম। তার সম্পর্কে অনেকগুলো কাজে সরকার নিজেও বিব্রত হয়েছে। সুতরাং আপনি বয়সের দিক থেকে তরুণকে আপনি নিয়ে আসছেন, আবার প্রবীণদের ভেতরেও আমরা দেখেছি যে একজন মন্ত্রীর ছেলে তিনি আভ্যন্তরীণ কোন্দল ঘটাতে গিয়ে তিনি অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছেন, প্রবীণ, যাকে শোনা যাচ্ছে যে এবার তাকে ক্যাবিনেটে নেওয়া হচ্ছে না। সুতরাং প্রবীণ এবং নবীনের যে সংমিশ্রণের কথা বলা হয় তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আপনি এই যে টিমটা গড়ে তোলেন, সেই টিমটা গড়ে তোলার উদ্দেশ্য হচ্ছে যে আপনার কাজগুলোকে ভালোভাবে করে নেওয়া, অথবা আপনার যে অবজেক্টিভ আছে, আপনার যে টার্গেট আছে, সেই টার্গেট ফুলফিল করার জন্য আপনি আপনার টিম মেম্বারদেরকে সেইভাবে সাজানোর চেষ্টা করেন। কিন্তু সেই সাজাতে গিয়ে আপনি যে লোকজনগুলোকে পছন্দ করা হয় অনেক সময় তারা সেই কাজটি করতে পারে না। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে এই জায়গাটিতে তাৎক্ষণিকভাবে সেই জায়গাগুলোকে প্রোটেকশন দেওয়ার জন্য, সেই জায়গাগুলোকে পরিষ্কার রাখার জন্য, তাদের বিরুদ্ধে যে দৃশ্যমান যে অ্যাকশনের যে জায়গাটি, সেই জায়গাটি যদি আপনি না নিশ্চিত করতে পারেন, তাহলে আপনি যতই নবীন নিয়ে আসেন, যতই চমক দেখান, আপনার যে রাজনৈতিক যে লক্ষ্য, সেই লক্ষ্য অর্জন বা বাস্তবায়নের ক্ষেত্রে দৃশ্যমান কোনো অগ্রগতি হয় না। জি না, এখানে আমরা একটু ওনার সাথে একটু কথা বলতে হবে। নিশ্চয়ই বলবেন, কিন্তু আরেকটি জিনিস যে আমরা আরো আমাদের প্রথম শিরোনামে যেটি ছিল যে শপথ না নেয়া নেতিবাচক রাজনীতির প্রকাশ, এটি নিয়ে একটু মন্তব্য আশা করি। কারণ আরেকজন বিশ্লেষক বলেছেন, একটি সংবাদে দেখতে পাচ্ছি, আফসান চৌধুরী, তিনি বলেছেন সংসদ সম্পর্কে মানুষের আগ্রহ কমে গেছে। আসলে কি তাই? আচ্ছা, পুরোটাই বলছি। প্রথম হচ্ছে যে নির্বাচন বাংলাদেশে হওয়ার পরে এটাকে প্রশ্ন তোলেনি, বিশেষ করে যারা পরাজিত হন, এরকম ঘটনা আমরা ইতিহাস ঘাটলে দেখি না। সব নির্বাচনকে নিয়ে হেরে গেলে প্রশ্নবিদ্ধ হয়ে যায়। এবং উনি আমার পাশে, আমি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি, ওনাদের নির্বাচনী প্রস্তুতি কতটুকু ছিল সেটা আপনারাও দেখেছেন, বা আজকে যারা ঐক্যফ্রন্ট এটা নিয়ে খুব বেশি ইয়ে করছেন, নালিশ টালিশও করছেন বিভিন্ন জায়গায়, তাদের নির্বাচনী প্রস্তুতিটাই দেখেন। আমার মনে হয় না যে ওনারা জয়লাভ করবার জন্য নির্বাচন আসলে করেছেন। যেখানে আওয়ামী লীগের খুব গোছানো একটা ইয়ে ছিল, নির্বাচনী প্রস্তুতি ছিল বিগত 7-8 মাস ধরে, একদম অফিস টফিস নিয়ে। তারপর আপনার যদি ইশতেহারটা দেখেন, সবকিছু মিলে খুব গোছানো এবং প্রতিটা পদক্ষেপই ছিল আগামী নির্বাচনকে মাথায় রেখে। এবং আওয়ামী লীগ জয়লাভ করবে এটা তো আশা করেছি, কারণ যে পরিমাণ উন্নয়ন হয়েছে, আপনার অর্থনৈতিক উন্নয়ন শুধু না, মানব উন্নয়ন সূচকের সবগুলোতেই কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণ অনেক 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 এগিয়ে গেছে। তো সেই হিসেবে তবে ওনাদের মানে প্রস্তুতিবিহীন নির্বাচনে নেমে পড়া, এটা আরেকটা প্লাস পয়েন্ট হিসেবে কাজ করেছে আওয়ামী লীগের জয়। আর চলে আসছি শপথ না নেওয়া নিয়ে। একটা হচ্ছে, দেখেন, যখন রাজীব গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন তখন বিজেপি মাত্র 2টো আসনে জয়লাভ করেছিল। সেই বিজেপি আজকে সরকার গঠন করেছে, নাম্বার 1। নাম্বার 2, হয়তো ভাবছেন যে আমরা মাত্র 7 জন, আমরা সংসদে যে আসলে কি করতে পারবো। একটা ব্যাপার হচ্ছে যে বিরোধী দল যারা থাকে, ভোটাভুটির ক্ষেত্রে তারা যদি সরকারি দল থেকে একটি আসনও কম থাকে, তাহলে কিন্তু তাদের ওই ক্ষেত্রে নীতি প্রণয়নের ক্ষেত্রে আসলে জয়ের কোনো সুযোগ নাই। কিন্তু আরেকটা ভাবে হতে পারে, সেটাকে আমরা বলি যে মানে 2 ভাবে কিন্তু যে কোনো একটা সত্য প্রতিষ্ঠা করা যায়। একটা হচ্ছে তর্কের মাধ্যমে, ভোটাভুটি করে, অথবা তদন্তের মাধ্যমে।
তদন্তের মাধ্যমে এটা কিন্তু করা হচ্ছে, পৃথিবীর অনেক দেশে করা হয়, সেখানে কিন্তু সংখ্যা কোনো ব্যাপারই না। সো 7 জন থাকুক, 3 জন থাকুক, 2 জন থাকেন, এটা মানে যখনই তদন্তের যদি ওনারা দাবি তোলেন বা প্রতিটা বিষয় নিয়ে তদন্ত করতে চান, তাহলে কিন্তু একজনই যথেষ্ট আমার মনে হয়। তো আমার মনে হয় যে যারা ভোট দিয়েছেন তাদের প্রতি সম্মান রেখে এবং তারা সংসদে যোগ দেবেন, শপথ নেবেন অবশ্যই। আপনারা মানে এর চেয়ে তো খারাপ অবস্থাও আমরা দেখেছি অন্যান্য রাজনৈতিক দলের, তারপরে একটা সিট নিয়েও কিন্তু অনেকে সংসদে যায়। সো এবং এর আগে 14 সালের নির্বাচনে অংশগ্রহণ না নিয়ে যে ভুল বিএনপি করেছিল, বিএনপি এবং তাদের জোট, পুনরায় শপথ না নিয়ে সেই ভুল নিশ্চয়ই তারা করবেন না। কিন্তু একটু বিষয় যদি একটু ছোট্ট করে মন্তব্য শুনি, তারপরে বিরতিতে যাব। এই যে আমরা বলি যে সংসদে গেলে ভালো করবে, না গেলে খারাপ করবে, আবার যারা যেতে চান না তারা সবসময় বলেন গিয়ে কি করব, আমরা তো কথা বলতে পারবো না, ফ্লোর পাবো না, আমাদের বক্তব্য সেভাবে উচ্চারিত হবে না বা গৃহীত হবে না। কিন্তু ওই যে কথাটি আপনি বলছিলেন যে ভোটার, যার ভোটে আমি নির্বাচিত হয়েছি, বিরতির পরে আপনার কাছ থেকে আমি এটি শুনতে চাই, আপনি যদি মানে জয়লাভ করতেন, আপনার জোট বা দল যদি বলতো যাব না, কারণ হয়তো দেখা গেছে যে হেভিওয়েট অনেকেই পরাজিত হয়েছেন, তখন আপনি কি করতেন সেটি শুনতে চাই আপনার কাছ থেকে। এই আপনার মন্তব্যটি শুনে যাবো আমি। আপনি দেখেন বিএনপি যখন পরাজিত হয়েছে, এটা আপনার 96 নির্বাচনে, অনেক আসন ছিল, 116টা আসন ছিল, কিন্তু আমরা দেখেছি ওনারা কয়েকদিন সংসদে গিয়েছেন। সো আজকে যে অজুহাতে তাদের ভোটাররা তো এটি মনে রাখে না, কোনটা মনে রাখে না? এই যে আমি ভোট দিয়ে সংসদে পাঠালাম, তিনি সংসদে গেলেন না। আওয়ামী লীগ এক সময় সংসদ বর্জন করেছে, বিএনপিও করেছে। বিএনপি সংসদে গিয়েছিল হাতে গোনা কয়েকটা দিন। হ্যাঁ, আপনি আপনার যে এলাকার ভোট থেকে ভোটে নির্বাচিত হয়ে আপনি সংসদে গিয়েছেন, সেই এলাকার মানুষের প্রতি আপনার দায়বদ্ধতা আছে, প্লাস দেশের প্রতি। এবং সংসদে আমি তো বলেছি যদি একটা আসনও কম পেয়ে যায় তাহলে কিন্তু ভোটাভুটির ক্ষেত্রে সরকারি দল জিতবে। কিন্তু আর একটা অপশন থাকে, সেটা হচ্ছে তদন্তের মাধ্যমে সত্য প্রতিষ্ঠা করা। তারপরে আপনি সবাই তো দেখছো, এখন টেলিভিশনও দেখা যায় সবসময়, সংসদের কাজ কি, একটা হচ্ছে আইন প্রণয়ন করা, আর একটা কি, আরেকটা হচ্ছে শাসন ব্যবস্থাকে জবাবদিহিতার মধ্যে আনা। তাই আপনি সেখানেও যদি না থাকেন, কিন্তু দেখা যাচ্ছে যে অতীতে বেতন ভাতাও ঠিকঠাক মতো নিয়েছে, কাজটা ঠিক মতো করেনি। এবং বিরোধী দল কিন্তু আসলে অনেক কাজ করতে পারে। বিরোধী দল কি শুধু যুদ্ধ করবার জন্য? বিরোধী দল কি সরকারের সহযোগী সংগঠন হতে পারে না, সহযোগী হতে পারে না? ব্যাপারটা এইভাবে দেখতে হবে। আমরা তো অনেক যুদ্ধ করেছি এ পর্যন্ত, যুদ্ধের ফলাফল কি হয় সেটা ঐক্যফ্রন্ট কিন্তু দেখছে। তারা নিশ্চয়ই তাদের অতীত অভিজ্ঞতা থেকে এই যুদ্ধটাকে আর দীর্ঘায়িত করবেন না। জি, একটি বিরতিতে যাই, বিরতি থেকে আপনার কাছে শুনবো। নিশ্চয়ই আপনি পয়েন্টসগুলো নোট ডাউন করেছেন। সুপ্রিয় দর্শক, প্রাণফুটো নিউজ এন্ড ভিউজে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরবো একটু পরেই। আশা করি থাকবেন আমাদের সঙ্গেই। দেখছিলেন প্রাণফুটো নিউজ এন্ড ভিউজ। আমার সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন শরীফুজ্জামান শরীফ, সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, আছেন আরিফা রহমান রুমা, সাধারণ সম্পাদক বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা বিরতির আগে যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম, আপনার কাছে কিছু পয়েন্টস আছে, সেগুলো নিয়ে একটু মন্তব্য শুনতে চাই। প্রথম বিষয়টা হলো যে পার্লামেন্টে যাওয়া উচিত। এটি সবসময় যারা সংখ্যাগরিষ্ঠ দল তারা কিন্তু তার অপোজিশনকে এই পরামর্শটা দেয়, সুযোগ পেলেই এই বুদ্ধি দেয়, কিন্তু তিনি যখন অপোজিশনে থাকেন তখন কিন্তু চিত্রটা সম্পূর্ণ ভিন্ন হয়ে যায়। যারা সরকার গঠন করার মতন সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তারা কিন্তু বিরোধী দলের জন্য নানা রকমের পার্লামেন্টে আসেন, এখানে প্রাণবন্ত করে তোলেন ইত্যাদি ইত্যাদি। কিন্তু তিনি যখন অপোজিশনে থাকেন, তার আসন সংখ্যা তার থেকে বেশি হলেও তিনি কিন্তু ওই যে জ্ঞান ট্যানগুলো বিতরণ করেন সেটি কিন্তু নিজের ক্ষেত্রে সেটি প্রয়োগ করেন। আপনার খেয়াল আছে যে 86 সালের যে পার্লামেন্ট, এরশাদের সময় সেই পার্লামেন্টে বিরোধী দল তারা কিন্তু সংসদের বাইরে অর্থাৎ দক্ষিণ প্লাজায় তারা কিন্তু একটা কাউন্টার পার্লামেন্ট বসিয়েছিল। আপনার খেয়াল আছে? আমরা যদিও ওই পার্লামেন্টের সাথে ছিলাম। রুমা আপা কতগুলো কথা বলেছেন তাদের প্রস্তুতির কথা, আমি একটু জাস্ট মনে করিয়ে দিই। 1986 সালে যে বিশ্বকাপ, সেই বিশ্বকাপে যা আর্জেন্টিনা জিতেছিল ইংল্যান্ডের বিপক্ষে, কোয়ার্টার ফাইনালে ম্যারাডোনা গোল করেছিলেন কিন্তু হাত দিয়ে, তারপরে ফাইনালে তারা জিতে গিয়েছিলেন। সুতরাং আপনি আগে প্রস্তুতি নিয়েছেন অন্যান্য সেই বিষয়গুলো নিয়ে, সময়ের কারণে আলোচনাটা করার সুযোগ নেই। তবে আমি একটি ট্র্যাজেডি আপনাকে বলে রাখতে পারি। আমি একজন প্রার্থী ছিলাম, আমার মা পর্যন্ত কেন্দ্রে আসতে পারেন নাই, ভোট দিতে পারেন নাই, এটি আমি বলে গেলাম। সুতরাং
ভোটটি কেমন হয়েছে না হয়েছে সেটি দীর্ঘ আলোচনার সুযোগ নেই। আপনি বলেছেন যে আমি যদি নির্বাচিত হতাম আমি সেখানে গিয়ে কি ভূমিকা রাখতাম। না, আপনি জানেন যে পার্লামেন্টে আমাদের যেতেন কিনা। আমাদের যে দলের সিদ্ধান্তের দলের কতগুলো সিদ্ধান্তের ব্যাপার আছে, বিশেষ করে যে 70 অনুচ্ছেদ, সেই অনুচ্ছেদের কারণে বাংলাদেশের গণতন্ত্রকে আপনি পার্লামেন্টারি ডেমোক্রেসিকে আপনি প্রাণবন্ত করতে পারেন নাই ওটির কারণে। আমি অনুরোধ করব রুমা আপারা যারা সরকারের পক্ষে কথা বলেন, তাদের কথা সরকার শোনেন, সরকারের অনেক কাজের প্রশংসা করেন, আবার অনেক সময় নীরব থাকেন, আপনারা অন্তত এই কথাটুকু বলেন যে যেহেতু আপনারা একটি বিরাট সুযোগ পেয়েছেন, জনগণ আপনাদেরকে এত খুশি হয়ে অপ্রত্যাশিতভাবে আপনাদেরকে এই সুযোগটা দিয়েছে, সুতরাং পার্লামেন্টকে কার্যকর করার জন্য এই যে প্রধান একটি বাধা রয়েছে সেই বাধাটি অপসারণ করার জন্য প্রথম অধিবেশনেই যদি এই কাজটি সরকার করে, আপনারা সেই পরামর্শটি যদি দেন, জাতি উপকৃত হবে এবং জাতি উপকৃত হবে, পার্লামেন্টকেও আপনি সচল করতে পারবেন। একেবারে ছোট করে মন্তব্য করতে হবে। মার্কিন রাষ্ট্রদূতের সাথে মির্জা ফখরুলের বৈঠক, জানালেন নির্বাচনে নানা অনিয়মের তথ্য, সাংবাদিকদেরকে কিন্তু কিছুই বলেননি। একেবারে 1-2 বাক্যে আপনার মন্তব্য, এটি নিয়ে নিশ্চয়ই আলোচনা আরো হবে। আজকে একটু আমরা এটি নিয়ে অবশ্যই নির্বাচনের অনিয়ম সম্পর্কে আপনি কান পাতলে হাজার হাজার অভিযোগ শুনতে পারবেন। সেই বিষয়গুলো রাজনৈতিক দলগুলো তারা যে জায়গাগুলোতে আস্থাশীল মনে করে সেই জায়গাগুলোতে কথা বলবে। তবে আমার মনে হয় যে বাইরের শক্তির কাছে এই অভিযোগগুলো দেওয়ার থেকে নিজেদের জনগণকে সংগঠিত করে, এবং আমার সুনির্দিষ্ট একটি প্রস্তাব আমি কয়েকটি জায়গায় বলেছি যে রাজনৈতিক দলগুলো অথবা নাগরিক সমাজের পক্ষ থেকে একটি গণতদন্ত কমিশন হতে পারে। সেই কমিশনের কাছে বিভিন্ন জায়গায় যে অজস্র যে অভিযোগগুলো তৈরি হয়েছে সেই অভিযোগগুলো সেখানে আসবে এবং পরবর্তীকালে সেগুলো নিয়ে তারা তাদের অ্যাকশন প্ল্যান করবে। জি, এবার আপনি এখন যে ওনার মায়ের কথা যেটা বললেন, যদি এরকম যদি অভিযোগ সত্যি হয়, উনি নিশ্চয়ই সে অভিযোগ করেছেন লিখিতভাবে এবং সেটা নিশ্চয়ই পুনঃ তদন্ত হবে, বা যে কারণ এরকম তো এরকম অতীত হয়েছে, অনেক নির্বাচন আমরা স্থগিত দেখেছি, সেসব জায়গায় আবার নির্বাচন পুনরায় হয়েছে, এরকম সুযোগ তো আছেই যদি অভিযোগ থাকে। কিন্তু গণহারে এইভাবে অভিযোগ করাটা আসলে কতটুকু যৌক্তিক এটা প্রশ্ন। কারণ আমিও নির্বাচনে আমরাও গিয়েছি, আমি বিভিন্ন কেন্দ্রে গিয়েছি, এবং দেখেন যে আপনার ধানমন্ডিতে সিটি কলেজ, ওখানে একটা কেন্দ্রে যেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভোট দিয়েছেন, খুব স্বাভাবিক যে সেখানে সমস্ত মিডিয়া টিডিয়া ছিল, সেখানে দেখবেন যে ঐক্যফ্রন্টের কোনো পোলিং এজেন্ট ছিল না। আচ্ছা, এটা কি কারণে ছিল না? আমরা কোনো পোস্টারও দেখিনি। তার মানে কি নির্বাচনে জয়লাভ করা না, নির্বাচনটাকে বিতর্কিত করবার উদ্দেশ্যে তারা নির্বাচন করেছেন। এবং সবকিছু মিলিয়ে এই দল থেকে ধার করে এনে এ দল থেকে ধার করে এনে কোনো নেতৃত্ব নাই, কিছু নাই, এভাবে তো একটা নির্বাচন কোনোভাবে দাঁড়াতে পারে না। 70 অনুচ্ছেদের কথা যেটা বললেন, 70 অনুচ্ছেদে তখনই মানে দলের সদস্যরা কথা বলতে পারবেন না কেবলমাত্র ভোটাভুটির ক্ষেত্রে, কিন্তু যে কোনো প্রতিষ্ঠানকে যদি আপনি জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে চান তাহলে কিন্তু 70 অনুচ্ছেদ কোনো বাধা নয়। হ্যাঁ, সো এটা আমাদের চিন্তা করবার ব্যাপার আছে। ফখরুল সাহেবের বিষয়টিতে যদি একটু মন্তব্য করেন। তো ওনারা যে আমি ওনার সাথে একমত, শরীফ ভাইয়ের সাথে নালিশ পার্টিতে পরিণত হয়েছে, এটা খুবই হাস্যকর যে আমার দেশের প্রবলেম আমি কেন মানুষকে সংগঠিত করতে পারছি না। আপনার যদি মনে হয় যে আপনি আসলে প্রতারিত হয়েছেন অথবা আপনার প্রতি অন্যায় করা হয়েছে, তাহলে দেশের মানুষ কেন আপনার সঙ্গে থাকছে না? 2001 থেকে 2006 তাদের যে ধরে ধরে বিরোধী দলকে নিশ্চিহ্ন করে দেওয়া, গুলি করে করে মেরে ফেলা, তার সেটা মানুষকে ভোলানোর জন্য বিগত 10 বছরে তারা কি করেছিলেন? বিগত 10 বছরও 2013-14 দেখেন পুড়িয়ে পুড়িয়ে মানুষ মেরেছেন, সেই ক্ষতটাকে আবার কিন্তু পুনঃক্ষত করেছেন। তো সেই কারণে ওনারা কোনো আন্দোলন গত 10 বছরে একটা করতে পেরেছে? কিছুই কিন্তু করতে পারেনি। সাধারণ ছাত্ররা করেছে, বাচ্চারা করেছে, বিএনপি জামাত বা অন্যান্য যারা বিরোধী দল ছিল তারা কিন্তু করতে পারেনি। আপনি বলবেন যে আপনাদেরকে করতে দেওয়া হয়নি, এর চেয়ে হাস্যকর কিছু নাই। আপনাকে পোস্টার ছাপাতে দেওয়া হয়নি, আপনাকে ভোট দিতে দেওয়া হয় নাই, আপনি একটা মেসেজ পেয়েছেন কেউ মোবাইলে, বলতে পারবেন ঐক্যফ্রন্টের পক্ষ থেকে যে আমি ভোট চাচ্ছি? 1996 সালে আওয়ামী লীগ যখন 21 বছরের বিরোধী দল, তখন টেলিফোনে কিন্তু ভোট চাওয়া হয়েছিল মানুষের বাড়িতে। আমরা একটু অন্য আরেকটি বিষয় নিয়ে একটু মন্তব্য শুনে ফেলি আপনার, তাহলে কারণ সময় অনেক কম, শেষ করতে হবে। যে জাতীয় পার্টি আবারও তুমুল আলোচনার কেন্দ্রবিন্দুতে একেবারে অবস্থান করছে, সেটি হচ্ছে যে সংসদের বিরোধী দল হবে কি হবে না, এবং সর্বশেষ আমরা সিদ্ধান্ত পেয়েছি যে এরশাদ থাকবেন, এবং এই নিয়ে মন্ত্রীদের মধ্যেও আমরা গত পরশু তাদের ভিতরে বেশ হট্টগোল দেখেছি। একেবারে 1-2 না, বিরোধী দল থাকতে চেয়েছেন, যে এখন বিরোধী দলে থাকবে, সেটি কতটা মানবেন যারা মন্ত্রী হতে চান? আচ্ছা, এটা আসলে এটা ওনাদের দলের আভ্যন্তরীণ ব্যাপার, এবং অবশ্যই তবে যেহেতু ওনারা জোটের সঙ্গে ছিলেন কিন্তু ওনারা ভিন্ন
মানে প্রতীক দিয়ে ভিন্ন দল ভিন্ন আদর্শিক ভাবে কিন্তু তারা একটা সম্পূর্ণ ভিন্ন একটা রাজনৈতিক দল, আইনগত কোনো বাধা নেই তাদের বিরোধী দল হবার ক্ষেত্রে বা অন্যান্য কোনো ক্ষেত্রে। সো যেহেতু তারা দ্বিতীয় পজিশনে আছে আসনের দিক থেকে, তো বিরোধী দল হয়েও কিন্তু তারা অনেক কাজ করতে পারে এবং সংসদকে প্রাণবন্ত করবার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। আমি আবার বলি যে বিরোধী দল মানে এই না যে যুদ্ধ করা সরকারের সঙ্গে। নিশ্চয়ই আমি দুঃখিত আজকে আর সময় দিতে পারছি না, একেবারে দুটো বাক্য। এরশাদ কি করবে না করবে এটি নির্ভর করবে সরকারি দলের উপরে, কারণ সরকারের পরামর্শ ছাড়া এরশাদের দল জাতীয় পার্টি গত কয়েক বছরে এক চুলো এদিক সেদিক যায়নি। সরকার যেভাবে ডিজাইন করে দেয় তারা সেইভাবে চলে। সুতরাং দ্বিতীয়ত এরশাদের কথার শেষ কথা বলে কিছু নাই, তিনি সকালে এক কথা বলেন, বিকেল বেলায় তার উল্টাটা বলেন। সুতরাং আজকে যিনি যে কথা বলেছেন কালকে এই জায়গাতে তিনি টিকে থাকবেন এটি আমার বিশ্বাস। শেখ হাসিনার প্রতি সবাই আস্থা। জি, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আলোচনা আর টানতে পারছি না। আমরা প্রত্যাশা করি যে সংসদ আমরা পেয়েছি সেটি কার্যকর হোক, সেটি জাতিকে তার প্রত্যাশার যতগুলো প্রত্যাশা আছে, স্বপ্ন আছে, সেই স্বপ্নগুলো বাস্তবায়নের ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করবেন। জি, সুশাসন, দুর্নীতি নির্মূল ইত্যাদি ইত্যাদি। আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের প্রাণফুটো নিউজ এন্ড ভিউজ। এতক্ষণ আপনারা যারা দেখছিলেন এবং শুনছিলেন আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।